হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা একটা নতুন অধ্যায় যেটা আমাদের স্থিরতড়িৎ গ্রুপে চতুর্থ অধ্যায় ধারকত্ব এবং ধারক এই চ্যাপ্টারে ফার্স্ট ভিডিওতে আমরা আসছি। এর আগেই আমরা চ্যাপ্টারটা পড়ে নিয়েছি অন্য ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে আমাদের মূল যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারে কিছু বেসিক কনসেপ্ট যত শর্টে বলা যায়, আর এই চ্যাপ্টারের মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো রয়েছে যেগুলো দিয়ে আমাদের এইচএস এর এমসিকিউ এবং নিউমেরিক্যাল গুলো পারবো আমরা যাতে করে, আর এন্ট্রান্সে স্পেশালি যে ইয়ার নিটের জন্য যে বিভিন্ন প্রশ্নগুলোতে কিছু ফর্মুলা যেগুলো ডাইরেক্ট অ্যাপ্লাই করে আমি এমসিকিউ গুলো তাড়াতাড়ি সলভ করতে পারবো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তাই সবচেয়ে প্রথম আমরা এই ধারকত্ব চ্যাপ্টারে ফার্স্ট কনসেপ্ট এটাই, যখন একটা পরিবাহীকে আমরা ধনাত্মক আধান কিংবা আধান দিই তখন তার বিভব বৃদ্ধি পায়। এটা এক্সপেরিমেন্টালি প্রুভেন, পরীক্ষাগারে আমরা টেস্ট করে দেখতে পারি। তাহলে কিউ যদি আধান হয় আর ভি যদি বিভব হয়, তাহলে যত তোমরা আধান প্রোভাইড করবে একটা পরিবাহীকে তত কিন্তু বিভব বৃদ্ধি পায়। তার মানে বলতে পারি কিউ সমানুপাতিক ভি। এখান থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু সিভি। এই সিটা কি না, এই ভেদের ধ্রুবক কিংবা সমানুপাতিক ধ্রুবক। একে আমরা বলি ধারকত্ব, বাংলায় আমরা বলি ধারকত্ব, ইংলিশে বলি ক্যাপাসিট্যান্স। আমরা ইংলিশ টার্মগুলো ভালো করে মনে রাখতে হবে। ক্যাপাসিট্যান্স, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সি ইকুয়ালস টু তাহলে হচ্ছে কিউ বাই ভি। তাহলে আমরা যদি এসআই তে করতে চাই তাহলে 1 কুলম্ব 1 ভোল্ট। তাহলে আমাদের সিজিএস এবং এসআই যে একক ধারকত্বে, মানে সিজিএস এ আমরা স্ট্যাট ফ্যারাড আর এসআই তে ফ্যারাড। আমাদের এই সিজিএস এর এসআই গ্রুপের মধ্যে সম্পর্কটা মনে রাখতে হবে। কিছু এমসিকিউ তে সরাসরি কিংবা অঙ্কতে আমরা সরাসরি প্রয়োগ করতে পারবো। তাহলে এই 1 ফ্যারাড সমান কত হবে না, 1 ফ্যারাড সমান হচ্ছে যেটা আমি উপরে লিখেছিলাম 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এবারে 1 কুলম্ব মানে আমরা জানি কত হয় 3 × 10⁹ ইএসইউ, আর 1 ভোল্ট হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট, কিংবা যেটাকে আমরা বলি ইএসইউ বিভব। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের ক্যালকুলেশনের ফলে আসছে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। তাহলে এই ফর্মুলা আমাদের খুবই ক্রুশিয়াল ফর্মুলা, আমাদের এটা প্রয়োগ করতে হবে কিছু অঙ্কতে। এইবার আমরা নেক্সট সেটা হচ্ছে একটা গোলীয় পরিবাহী। সাপোজ এটা একটা গোলীয় পরিবাহী যার ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে এই গোলীয় পরিবাহীর ধারকত্ব কত না, মনে রাখবে সিজিএস এ এই গোলীয় পরিবাহীর ধারকত্ব হচ্ছে C ইকুয়ালস টু R। এটা হচ্ছে সিজিএস এ। এবার এটা আমি বায়ু মাধ্যমের জন্য বলছি, যদি k পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোনো মাধ্যম হয়ে থাকে তখন সিজিএস এ কিন্তু আমাদেরকে লিখতে হবে C ইকুয়ালস টু k R। এইবারে যদি আমরা একটা এসআই তে করি না, এসআই তে তখন লিখতে হবে C ইকুয়ালস টু 4πε0 R। এটা বায়ু মাধ্যমের জন্য বলছি। আর যদি বায়ু মাধ্যম না হয় তাহলে কিন্তু আমাদের k দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে হবে, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত যখন মাধ্যম আসবে। আর তোমরা জানো এসআইটা করলেই তোমরা সিজিএস বের করে নেবে, কারণ হচ্ছে আমরা এই যে 4πε0 1 বসাই, তার মানে কি ε0 কে 1/4π দিয়ে আমরা রিপ্লেস করে দিলেই আমরা সিজিএস এ পৌঁছে যাব। তো এই গেল আমাদের নেক্সট ফর্মুলা। এর পরের ফর্মুলা আমাদের যেটা মাথায় রাখতে হবে যে ধারক তো অনেক রকমেরই হয়। তো ধারকের মধ্যে কমন ফর্ম কি না, সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক মানে কি, যাকে আমরা বলা হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মানে সিম্পল স্ট্রাকচারটাই বলছি, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরে যদি আমি যে গ্যাপটা, যে ডিসটেন্সটা, সেটা যদি আমি d ধরি আর এদের যদি ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল যদি আমি আলফা ধরি, তাহলে তাদের ধারকত্ব হয় C ইকুয়ালস টু ε0 আলফা বাই d। এই যে ফর্মুলাটা আমি বলছি এটা বায়ু মাধ্যম কিংবা শূন্য মাধ্যম ধরে, মানে এই ফাঁকটা কিংবা বিটুইন যে মিডিয়ামটা আছে সেটা হচ্ছে বায়ু কিংবা শূন্য মাধ্যম। যদি মাধ্যমটা কোনো k পরাবৈদ্যুতিক কোনো দ্রব্য দিয়ে, মানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে যদি রিপ্লেস করে দেওয়া হয় তখন এক্সপ্রেশনটা তখন কিন্তু দাঁড়িয়ে যাবে এরকম k ε0 আলফা বাই d। এছাড়া আমাদের গোলীয় পরিবাহী হতে পারে কিরকম না, একটা সমকেন্দ্রিক এবং তার দুটো ব্যাসার্ধ থাকবে, যেহেতু একটা
অ্যানুলার রিজিয়ন থাকছে, তাহলে R1 এবং R2 ব্যাসার্ধযুক্ত দুটো গোলক, তাহলে একে বলা হয় কি গোলীয় পরিবাহী, কিংবা আমরা আরো ভালো করে বলবো গোলীয় ধারক, যাকে আমরা ইংলিশে বলি স্ফেরিক্যাল কন্ডেন্সার और कैपेसिटर। तो स्फेरिकल এর ক্ষেত্রে কত হয় মান না C ইকুয়ালস টু এপসাইলন 0 এর সাথে একটা 4 পাই এপসাইলন 0 R1 R2 বাই R2 মাইনাস R1। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করতে পারো সিম্পল একটা বাই মাধ্যমের জন্য করা রয়েছে, এইটাকে কিন্তু যখনই কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোন ম্যাটেরিয়ালকে নিয়ে আসা হবে তখন কিন্তু এক্সপ্রেশনটা দাঁড়িয়ে যাবে এইভাবে, এটা শুধুমাত্র এটা কে মাল্টিপ্লাই হবে। একই ভাবে ধরো যদি কোনো চৌম্বকাকার, যেরকম আমরা বলি বেলনাকার যাকে বলি, কিংবা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর হয়ে থাকে, যদি তার প্রত্যেকটা লেন্থ যদি L হয়ে থাকে, তখন এক্সপ্রেশনটা কেমন দাঁড়াবে? তখন এর জন্য এক্সপ্রেশনটা দাঁড়াবে এরকম এপসাইলন 0 L ln R2 বাই R1। তাহলে এপসাইলন 0 L বাই ln মানে log R2 বাই R1। যদি এটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোনো ম্যাটেরিয়াল প্রবেশ করানো থাকে বায়ুর বদলে, তখন এক্সপ্রেশনটা দাঁড়িয়ে যাবে k এপসাইলন 0 L ln R2 বাই R1। তাহলে এই ফর্মুলাগুলো আমাদের অঙ্ক করার সময় খুব কাজে লাগে। তোমাদের জন্য টেক্সট বইতে তোমরা এইটা আর এটা পাবে না, এটা সাঁতরার বইতে তোমরা পাবে, ছায়ার বইতে কিন্তু এটা নেই। তো এটা মনে রাখতে হবে, কারণ এন্ট্রান্সে আমাদের এগুলো কাজে লাগবে। নেক্সট আমরা যেটা আলোচনায় যাব, কারণ আমাদের সিলেবাসে যেটা সবচেয়ে কমন রয়েছে এইচএসসি সিলেবাসে, সেটা হচ্ছে এই সমান্তরাল পাত ধারক কিংবা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এবারে প্যারালাল প্লেট যে ক্যাপাসিটর হয়, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরে অনেক রকমের সিচুয়েশন থাকে। সিচুয়েশন বলতে কি না, তার ভেতরে যে ম্যাটেরিয়াল রয়েছে সেই ম্যাটেরিয়ালটাকে আমরা হয়তো চেঞ্জ করলাম, K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত একটা ম্যাটেরিয়াল নিলাম, আরেকটা হয়তো K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত, তাহলে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। তখন একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত থাকলো না, তখন মিশ্র পরাবৈদ্যুতিক কিংবা মিশ্র পরাবিদ্যুৎ মিশিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করেছি, তখন ধারকত্ব কিভাবে চেঞ্জ হবে। তাহলে ফর্মুলাগুলো মনে রাখলে আমরা এইচএস এর প্রশ্নের ক্ষেত্রে সুবিধা হবে, এন্ট্রান্সেও খুব কিন্তু সুবিধা পাবো। তো সবচেয়ে প্রথম আমি একটা লিস্ট করেছি। সবচেয়ে প্রথম হচ্ছে একটা টি বেধের একটা ফলক নেওয়া হয়েছে, টি বেধের, ঠিক আছে, থিকনেস হচ্ছে টি। এবারে যেটা এক্সপেক্টেড, আগে যে ডিফারেন্সটা আমাদের ছিল সেটা ছিল গ্যাপটা, সেটা ছিল ডি। তার মধ্যে টি বেধে যদি আমি কাউকে প্রবেশ করিয়ে দিই, তাহলে বাকিটা কত হবে না ডি মাইনাস টি। এবারে জিজ্ঞেস করেছে আমাদের, তাহলে এই ক্ষেত্রে কত, মানে প্রথমটা এটা হচ্ছে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত আর দ্বিতীয়টা হচ্ছে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত ম্যাটেরিয়াল। এবারে জিজ্ঞেস করেছে তাহলে এই পাত ধারকে, সমান্তরাল পাত ধারকে ধারকত্ব কত হবে। তাহলে ইন জেনারেল কত হতো, এইটা হতো, তাহলে এটা চেঞ্জ হবে। এবারে চেঞ্জ হওয়া মানে উপরেরটাতে কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ ক্ষেত্রফলটা একই থাকছে। তাহলে সবচেয়ে প্রথম যেটা হচ্ছে আমাদের ডি এর জায়গায় টি হয়ে গেছে, তাহলে টি বাই K1, কেন এইটুকু রিজিয়নে যে ম্যাটেরিয়াল আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে K1। নেক্সট হচ্ছে ডি মাইনাস টি বাই K2। এরকম যদি আরো থাকতো, ধরো T1, T2, T3, T4, T5, তাহলে তোমরা কি করবে, T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3 ডট 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 আপ টু n। তাহলে এটাকে আমরা সামেশন আকারেও লিখতে পারি, সামেশন ওভার Ti Ki স্টার্টিং ফ্রম i ইকুয়ালস টু 1 টু n। তো তোমরা সেভাবেও মনে রাখতে পারো, এখানে দুটো আছে বলে আমরা এইভাবে লিখছি। তো এই ফর্মুলাটা খুব কাজে লাগবে, আমাদের এইচএস তো খুবই কাজে লাগে। নেক্সট হচ্ছে সিচুয়েশন, যে একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে একটা কথা এখানে বলে দিই, যদি কোনো মানে একটা বাড়ি হয়ে গেল, একটা হয়তো অন্য কোনো মাধ্যম হয়ে গেল, তখন যেটা বাড়ি হয়ে যাবে সেটা কিন্তু মান বসিয়ে দেবে। এটা কিন্তু আমাদের এইচএস অঙ্ক রয়েছে। কিন্তু সেকেন্ড কেস, সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে টি বেধে ধাতব পাত প্রবেশ করানো হলো। যেহেতু টি বেধের একটা ধাতব পাত প্রবেশ করানো হয়েছে, তাহলে যেটা ডি ছিল আগে, যেখানে বায়ু ছিল, সেই জায়গাতে এখন বায়ু আছে
d মাইনাস t তে, তাহলে আমাদের যে এক্সপ্রেশন ছিল c ইকুয়ালস টু এপসাইলন 0 আলফা বাই d, সেটা এখন দাঁড়িয়ে যাচ্ছে d মাইনাস t। তাহলে অঙ্ক দেখে তোমরা প্রয়োগ করবে। যদি কোনো ধাতব ফলককে ঢুকিয়ে দেওয়া হয়, ডেফিনেটলি বুঝতে পারছো যদি এরকম হয়ে থাকে, যদি ধাতব ফলককে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এটা তো ধাতু দিয়ে আবদ্ধ হয়ে গেল, তো পরবর্তী ম্যাটেরিয়াল নয়, তাহলে এর থাকছে এইটুকুর মধ্যে, তাহলে এর কোনো কন্ট্রিবিউশন কিন্তু থাকছে না, এটা মাথায় রাখবে। পরের প্রশ্নতে চলে আসি আমরা। পরের কেস হচ্ছে সমান্তরাল পাদ ধারকের পাদ দুটির মধ্যবর্তী স্থানে k1 ও k2 পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে, মানে k1 k2 পরাবৈদ্যুতিক পদার্থ মানে কি, তাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে k1 এবং দ্বিতীয়টা হচ্ছে k2, তখন সমান্তরাল পাদ ধারকের ধারকত্ব কত হবে? জিনিসটা দেওয়া আছে এরকম, সাপোজ অতটা এলাকা হয়তো আমি এরকম বিভাজন করে দিলাম, এটা হয়তো k1, এটা হয়তো k2, আর এই ডিসটেন্সটা সে দুদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে d, আর নাম হয়তো আমি a দিয়ে এরকম দিলাম। তাহলে প্রশ্ন করেছে এর ধারকত্ব কত হবে। আমরা মাঝখান থেকেও নিতে পারি, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, ঠিক আছে। এইবারে এই ক্ষেত্রে কত মান হবে, না ইন জেনারেল কত হতো, আমি ইন জেনারেলটা বারবার এই কারণে বলছি তোমরা যেন কোরিলেট করতে পারো, c epsilon 0 আলফা বাই d হতো, তাই তো। এইখানে দেখো এই যে c epsilon 0 আলফা বাই d, এখানে চেঞ্জেস আসবে কারণ epsilon 0 আলফাতে তো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই এক্সপ্রেশনটা মনে রাখবে, এরকম কেস যদি হয় তোমরা সরাসরি যে ফরম্যাটে রাখলে এমসিকিউ করবে, তাহলে epsilon 0 আলফা k1 plus k2 by 2d, আমি একবার মিলিয়ে নিই, epsilon 0 আলফা k1 plus k2 by 2d, দুটো একসাথে আছে, দুটো কম্বাইন হয়ে যাবে। যদি সেম কেস এরকমই আছে, ধরো ছবিটা কিন্তু এইভাবে ছিল তো পরপর, ধর এরকম আছে, এই ম্যাটেরিয়ালটা হলো k1, এইটা হলো k2, এবারে যেরকম ছিল তোমাদের দুটো প্রান্ত a এবং b এইরকম আছে, তখন জিজ্ঞেস করছে যে তোমরা বলো c এর মান কত হবে। এই কেসে আমরা কি লিখব, মানে এই কেসে c এর মান হবে, মনে রাখবে k1 k2 by k1 plus k2 into d, আমি এবার মিলিয়ে নিই 2 epsilon 0 alpha k1 k2 by k1 plus k2 into d। তাহলে এইভাবে যদি কম্বিনেশন থাকে তখন ফর্মুলা হবে এটা, আর যখন এইভাবে কম্বিনেশন থাকবে তখন ফর্মুলা হবে এইভাবে। তো এগুলো মনে রাখলে আমাদের স্পেশালি এন্ট্রান্সে এইচএসএ হয়তো খুব কম তুলনামূলক সম্ভাবনা, কিন্তু আসতে পারে অবশ্যই, কিন্তু এন্ট্রান্সের সম্ভাবনা একটু বেশি, সেক্ষেত্রে তোমরা ফর্মুলা সরাসরি প্রয়োগ করে আমরা করতে পারবে, এটা মনে রাখবে। নেক্সট আমরা সেই পুরনো পড়া বলতে গেলে ক্লাস 10 এ আমরা রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় পড়েছি। এবারে আমরা ধারকে যদি আমরা এরকম সাপোজ ধরো শ্রেণী সমবায় করছি, তো তোমরা থিওরিতে পড়েছো যে ধারকের যদি পরপর এরকম আমরা শ্রেণী এবং সমান্তরাল সমবায় যদি আলোচনা করি, তাহলে আমরা তুল্য ধারকত্ব কত হবে সেটা আমরা জানি। তো সেটা আমি শুধু একবার রিপিট করেছি যাতে করে তোমাদের মনে পড়ে যায়। তবে শ্রেণীর ক্ষেত্রে মনে রাখবে, রোধের ক্ষেত্রে শ্রেণীতে যে ফরম্যাট হয় এর ক্ষেত্রে সমান্তরালে হয়, মানে পরপর যোগ হয়ে যাওয়া, আর সমান্তরাল রোধের সমবায়ের ক্ষেত্রে যা হয় এই ক্ষেত্রে শ্রেণীতে হয়। কারণ সাপোজ যদি এর ক্ষেত্রে তুল্য ধারকত্ব যদি বের করতে হয়, তাহলে এটা দাঁড়াবে এইরকম ডট 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 আপ টু যত টার্ম থাকবে, আর এই ক্ষেত্রে c equals to c1 plus c2 plus c3 dot dot cn। তাহলে এই যে ফর্মুলা শুধু দেখো, এটা রোধের সমান্তরালে ছিল, এখানে শ্রেণীতে আছে, এই যে অনির্ণায়ক আকারে, আর এমনি যোগ আকারে, এটা শ্রেণীতে ছিল, এখানে এটা সমান্তরাল, এটা মনে রাখলেই হবে। নেক্সট যেটা ফর্মুলা আমি এখন বলতে যাচ্ছি, সেটা খুবই পপুলার আমাদের এইচএস এক্সাম আর এন্ট্রান্সেও, সেটা হচ্ছে কি, একটা পরিবাহী যার ধারকত্ব c, কিংবা একটা ধারক যার ধারকত্ব হচ্ছে c, তাকে ভি বিভব দিয়ে আমরা চার্জ করা হলো কিংবা ভি বিভব দেওয়া হলো, তখন তার মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ কত না তোমরা জানো, ইউ কিংবা ই যেটা দিয়ে লেখো না কেন, সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে হাফ সিভি স্কয়ার। খুব থিওরিতেও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রমাণটা, আর অঙ্কতে প্রচুর কাজে লাগে অনুশীলন অঙ্কতে, তো এন্ট্রান্সের ফর্মুলা আমাদের খুবই কাজে লাগে। তো এই ফর্মুলা যে রয়েছে হাফ সিভি স্কয়ারের প্রমাণটা 3-4 লাইনে ক্যালকুলাসে প্রমাণ করা যায়। এই ফর্মুলাকে আমরা ডিফারেন্ট ভাবে লিখতে পারি, কি রকম না, এই যে হাফ সিভি স্কয়ার আছে, আমরা জানি যে q সমান হয় cv, তাহলে আমরা যদি উপর নিচে c দিয়ে গুণ করি তাহলে এরকম দাঁড়াচ্ছে, এটা আমাদের দেখো q,
তাহলে এটাও লাগবে, যেখানে ভি দেওয়া নেই, শুধু কিউ আর সি দেওয়া রয়েছে। আবার এইখান থেকে আমাদের কিউ সি সি ভি, এবার এরকম হতে পারে শুধু কিউ আর ভিউ তোমরা রাখতে চাইছো, তো কি করতে হবে না এই ফর্মুলা থেকে সি সমান কত না কিউ বাই ভি, তাহলে এখানে বসিয়ে দেবে কিউ বাই ভি ভি, তাহলে কত দাঁড়ালো দেখো এখানে ভি স্কয়ার ছিল, তাহলে হাফ কিউ ভি। এটা যেরকম শক্তি কতটা সঞ্চিত হয়েছে এর জন্য ফর্মুলা, একইভাবে এটাই হচ্ছে ফর্মুলা কত পরিমাণ কৃতকার্য করা হলো এই চার্জিং এর জন্য। তাহলে এই ফর্মুলা মনে রাখবে, একটা মনে রেখে বাকিগুলো যখন যেরকম প্রয়োজন হবে বের করে নেবে, কারণ বেশি মনে রাখার চেষ্টা করলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট আমরা যেটা করবো, যেটা আমাদের থিওরিতে তো একেবারেই নেই, সাঁতরাতে একটু বক্স করে দেওয়া রয়েছে বইতে, যেটা আমাদের এন্ট্রান্সে কাজে লাগে, সেটা নিয়ে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে আমরা ধরো একটা ধারক আছে, তার সাথে একটা রোধক আছে এরকম, তাকে একটা ব্যাটারি আর একটা কি কিংবা চাবি রাখলাম যাতে আমরা অনটা করতে পারি, ধরো ভি কিংবা ই এরকম থাকলো। এরকম আছে চার্জিং করা হচ্ছে, মানে অন করে চার্জ করা হচ্ছে, তারপরে যখন অফ করে দেওয়া হচ্ছে ব্যাটারি যখন খুলে দেওয়া হচ্ছে তখন ডিসচার্জিং হচ্ছে। তাহলে এই চার্জিং আর ডিসচার্জিং এর সময় আধান সময় সাপেক্ষে কিভাবে ভ্যারি করে বা প্রবাহ মাত্রা কিভাবে ভ্যারি করে সেই ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে। কলেজ লেভেলে সেই ফর্মুলা ডেরিভেশন সব ডিটেইলসে থাকলেও আমাদের সাঁতরা বইতে একটু রয়েছে, তোমরা সেখানেও দেখতে পারো। আর এখন যেহেতু আমরা অঙ্ক বুঝতে বসছি, ওই জন্য আমাদের ফর্মুলা মনে রাখতে পারলেই হবে। তো সবচেয়ে প্রথম টি সময় পরে ধারকে সঞ্চিত আধানের পরিমাণ, তাহলে ধারকে সঞ্চিত আধানের পরিমাণ হচ্ছে q = q0 1 - e to the power t by cr, কিংবা অনেকে r * c লেখে, একই ব্যাপার। এই যে q = q0, এখান থেকে বুঝতেই পারছো t যখন 0 হচ্ছে তখন e to the power 0, তখন q = কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে কি t যদি অসীম হয় তাহলে কিন্তু q0 হবে, তার মানে t অসীম সময় থাকলে q = কিন্তু q0 হবে। তো এটা একটা ফর্মুলা। তাহলে এটা কখন? ডিউরিং চার্জিং, এটা হচ্ছে চার্জিং এর সময়। নেক্সট হচ্ছে যখন ডিসচার্জিং হচ্ছে, তার মানে একটা হাই স্পিডের ধরো এরকম পৌঁছে গেছে, সেখান থেকে এবার কখন কখন যখন নামবে, ঠিক আছে, তাহলে আধান যখন কমছে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে না শুধু এই টার্মটা থাকবে, এটা থাকবে না। এটা হচ্ছে ডিসচার্জিং এর সময়। এবারে পরের প্রশ্ন আছে টি সময় পরে প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? না যেরকম কিউ ছিল ফরম্যাটটা একই, তার মানে কত v = v0 1 - t by cr কিংবা rc, একই ব্যাপার। আর এর ক্ষেত্রে লিখব v = v0 e to the power - t by rc। তাহলে এইটা দাঁড়াচ্ছে কখন না t সময় বাদে বিভব পার্থক্য কিংবা বিভব প্রভেদ কত হবে দুই প্রান্তে। নেক্সট হচ্ছে q গেল v গেল, তাহলে ডেফিনেটলি এবার i নিয়ে আলোচনা হবে। i একদম সহজ, তোমরা শুধু এইটা মনে রাখো, এটা হলে এটা পেয়ে যাচ্ছ, একে শুধু একবার অবকলন করে দাও। তাহলে dq/dt কারণ আমরা জানি i সমান হচ্ছে dq/dt, কারণ আমরা এভাবে লিখতে পারি যে i = i0 আর q0 যদি সর্বোচ্চ আধান রয়েছে সেই সময় সর্বোচ্চটা প্রবাহ মাত্রা থাকছে, তাহলে ফরম্যাটটা এইভাবে থাকবে। তোমরা একটু ভাবতে পারো যে তাহলে এই 1টা 0 হবে, হ্যাঁ, কারণ অবকলন করলে এটা 1 যেহেতু ধ্রুবক এটা কিন্তু থাকবে না। তাহলে আমরা কি লিখব? অবকলন করার পর লিখব আমরা এইটা লিখব i = i0 e to the power - t by rc। আর যখন এটা ডিসচার্জিং হবে তখন আমরা লিখব i = -i0 e to the power - t by rc, তার কারণ একটাই, এই মাইনাসের জন্য। আর এখানে আমরা মাইনাস দিচ্ছি না এই কারণে যেহেতু চার্জিং করা হচ্ছে সেই জন্য আমরা মাইনাস চিহ্নটা দিচ্ছি না, ডিসচার্জিং এর সময় সেই মাইনাসটা কিন্তু আমরা লিখব। এইখানে লক্ষ্য করে দেখো e এর উপরে যাই থাকে আমরা জানি সেটা আলটিমেটলি মাত্রাহীন হয়, তার মানে এই t আর rc ডাইমেনশন কিংবা মাত্রা এরকম হবে যে t বাই rc, তাহলে t এর ডাইমেনশন ক্যাপিটাল T যেরকম এরকম rc এর ডাইমেনশনে কিন্তু ওইরকম ক্যাপিটাল T হতে হবে, যাতে করে দুটো কেটে গিয়ে ডাইমেনশনলেস কোয়ান্টিটি দেবে। এটা কেন বললাম না এই rc কে আমরা টাউ দিয়ে লিখি, একে বলা হয় টাইম কনস্ট্যান্ট। আমরা ইংলিশে বলি একে টাইম কনস্ট্যান্ট, কিছু এমসিকিউ এইচএস এ রয়েছে যেখানে এই সময়াঙ্ক কিংবা বাংলায় বলে সময় ধ্রুবক। তো এই সময় ধ্রুবকটা জিজ্ঞেস করে, কারণ যেহেতু সিআর বর্তনী
ওই জন্য আরসি। এবার এল আর বর্তনী হলে সেখানে এল বাই আর হবে। আমাদের এখানে সি আর নিয়ে আলোচনা, তাহলে এখানে আরসি হচ্ছে টাইম কনস্ট্যান্ট। নেক্সট যেটা আমাদের থাকছে, তাহলে বর্তনীর সময় ধ্রুবক হচ্ছে সি আর, বর্তনীর সময় ধ্রুবক কিন্তু আরসি, মনে রাখতে হবে। নেক্সট যে ফর্মুলা আমরা জানবো সেটা হচ্ছে, যেটা খুবই ইন্টারেস্টিং আমাদের এইচএস এর ক্ষেত্রে স্পেশালি আর এন্ট্রান্সেও, যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু রয়েছে। কিরকম বিন্দু না, সেগুলো সাপোজ যে কোনো ছোট ছোট ফোঁটা, ধরো জলেরই ফোঁটা যেগুলো চার্জ। এবার আমি ধরলাম সেই ছোট ছোট যে অনেকগুলো ফোঁটা রয়েছে এরকম, প্রত্যেকের চার্জ সাপোজ কিউ। আমি ধরলাম n সংখ্যক আছে সাপোজ আমার কাছে, তাহলে n সংখ্যক ক্ষুদ্র ফোঁটা মিলে তৈরি করছে একটা বড় ফোঁটা। ঠিক আছে, তাহলে এর আধান কত, বিভব কত, সিগমা কত, এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে। শক্তি কত, কিংবা ইউ বলতে পারো। তাহলে এরকম আধান জিজ্ঞেস করেছে, ধারকত্ব, হ্যাঁ এর ধারকত্ব যদি সি হয় তাহলে এর ধারকত্ব কত, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে। তো সবচেয়ে সহজ উত্তর হচ্ছে কি, যতগুলো ফোঁটা মিলে বড় ফোঁটা তৈরি করেছে, তাহলে বড় ফোঁটার আধান হবে যতগুলো ফোঁটা নিয়ে সে তৈরি। সাপোজ n সংখ্যক কিউ আধান যুক্ত ছোট ফোঁটা মিলে বড় ফোঁটা তৈরি করেছে, তাহলে চার্জ কিংবা আধান বড় ফোঁটা কিংবা লার্জ ড্রপে কত হবে, 9q হবে, সবচেয়ে সহজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি না, আধান গেল। নেক্সট জিজ্ঞেস করেছে বড় ফোঁটার ধারকত্ব, তাহলে ক্যাপাসিটেন্স অফ লার্জ ড্রপ সেটা কত ছিল, n ইনটু q। তবে ধারকত্ব এসছে, তো স্বাভাবিকভাবে একটা c তো গুণ থাকবে, এটা মনে রাখবে, n টু দি পাওয়ার 1/3 ইনটু c। নেক্সট হচ্ছে আমাদের এই বিভব পার্থক্য নিয়ে পরেরটা জিজ্ঞেস করছে বড় ফোঁটার পৃষ্ঠের বিভব, তাহলে পোটেনশিয়াল অফ লার্জ ড্রপ at surface, এটা 1/3, একটা টার্ম অ্যাড করো, একে 3 প্লাস 1 2 এর 3 ভি। এই ভি কিংবা সি কিংবা কি হলো হচ্ছে সবগুলো ছোট ফোঁটা, মানে একটা ফোঁটা ছোট ফোঁটার কত ছিল, বড় তখন হওয়ার পর তার কত গুণ হচ্ছে। এবার হলো পটেনশিয়াল। নেক্সট মনে রাখতে হবে বড় ফোঁটার শক্তি, তাহলে বড় ফোঁটার শক্তি কত না, স্থির তড়িৎ শক্তি কিংবা এনার্জি অফ লার্জ ড্রপ কত হবে না, n টু দি পাওয়ার e অথবা u। তুমি u দিয়ে প্রকাশ করতে পারো, e দিয়ে প্রকাশ করতে পারো। সাধারণত আমরা u দিয়ে প্রকাশ করে থাকি স্থির তড়িৎ শক্তিকে। তাহলে দেখো এটা n মানে টু দি পাওয়ার 1, এটা 1/3, এটা 2/3, এটা 5/3। একটা কোরিলেশন আছে দেখো, টু দি পাওয়ার 1, তারপরে 1 এর পর 1/3, তারপরে 2/3, একটা ভাগ বাড়লো। এইখানে একটু মিল হচ্ছে না, এখানে কিন্তু 5/3। মানে তোমরা এভাবে মনে রাখতে পারো, n1 1 এর পর 1/3, তার সাথে 1 যোগ করো, 2 এর 3, 2 এর 3 এর সাথে 1 যোগ করো, দেখো 5 এর 3 কিন্তু দাঁড়াচ্ছে। তাহলে একটা রয়ে গেল, সেটা কি না, বড় ফোঁটার সারফেস ডেনসিটি কত না, সারফেস চার্জ ডেনসিটি অফ লার্জ ড্রপ, সেটা কত হবে না, এর মতই হবে, n টু দি পাওয়ার 1/3 সিগমা। মানে n টু দি পাওয়ার 1/3 গুণ প্রাথমিক যে জলের ফোঁটা, মানে ছোট জলের ফোঁটা, তার তলমাত্রিক ঘনত্বের, মানে সারফেস ডেনসিটি অফ চার্জ, যেটা সিগমা ইকুয়ালস টু q/4 তা আজকে ছিল, মনে করে রাখো। এই সবগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই পাঁচটাই ফর্মুলা তোমরা মনে রাখবে। নেক্সট আমাদের কাজ হচ্ছে যে ফর্মুলাটা, ধরো দুটো গোলীয় পরিবাহী রয়েছে, এইটা R2 এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ R1, এর আধান সাপোজ Q1 এর Q2। এইবারে এই যে দুটো রয়েছে এইগুলোকে মোট আধানকে বলেছে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করে মোট Q আধানে আহিত করা হলো, তখন
কে কত পাবে না, এইটা কানেক্টেড, ঠিক আছে। মোট কিউ আধান দেওয়া হয়েছে, কিছু একটা আধান ধরো কুড়িকুলামের কিছু আধান দেওয়া হয়েছে, সেই কুড়িকুলাম আধান তারপরে এদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে, তার মানে পরিবাহী যুক্ত অবস্থায় একটা আধান দেওয়া হয়েছে, তাহলে আধানের বন্টন হবে স্বাভাবিকভাবে, দুজনের ব্যাসার্ধ আলাদা, তাহলে দুজনের ধারকত্ব আলাদা, তাহলে এ কত পেলো এ কত পেলো, তুমি সরাসরি কিভাবে প্রয়োগ করবে না, থিওরি তোমাদের বইতে শুরুতেই রয়েছে, চ্যাপ্টারের শুরুতেই, প্রথম যদি পেয়ে থাকে Q1 সে মোট আধানের কত পেল না Q ইনটু R1 R1 প্লাস R2, আর Q2 হচ্ছে Q R2 বাই R1 প্লাস R2, মানে ফর্মুলা আমরা মিলিয়ে নিই, Q R1 বাই R1 প্লাস R2, Q R2 বাই R1 প্লাস R2। কিভাবে মনে রাখবে না, দেখো বিভবের মতোই আবার রোধের মতো বলতে পারো, দেখো Q1 কত আধান পেল না মোট আধান কত, এখানে দেখো 1 আছে মানে ফার্স্ট, এখানে দেখো 1 আছে, আর নিচেরটা দেখো যে হরের মানটা সবসময় কিন্তু একই আছে, দুটো কম্বাইন হয়, তার মানে কি Q1 Q ইনটু R1 বাই R1 প্লাস R2, আর এই ক্ষেত্রে Q2 Q ইনটু R2 বাই R1 প্লাস R2। এখান থেকে যদি তোমরা কিছু অঙ্ক থাকে যেখানে আমাদের এই Q1 Q2 এর অনুপাত চায়, তোমরা শুধুমাত্র ভাগ করে নেবে, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। আবার কিছু অঙ্ক থাকে সেখানে Q1 Q2 চাইছে না, সেখানে চাইছে কিন্তু এই সিগমা 1 বাই সিগমা 2 চাইছে, তোমরা থিওরিতে পড়েছো নিশ্চয়ই মনে আছে তোমাদের, তখন কিন্তু হবে R2 বাই R1। কি করে হলো R2 বাই R1 আমি বলছি না, সময় অনেক লেগে যাবে, তোমরা এইভাবে করবে, সিগমা কত হয় না Q বাই 4 পাই R স্কয়ার, তাহলে একবার 1 এর জন্য বের করে নেবে, একবার 2 এর জন্য বের করে নেবে, তারপরে ভাগ করে নেবে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, আর এই ফর্মুলাটা লাগিয়ে দেবে। আর অঙ্ক করার জন্য শুধু মনে রাখতে পারলেই এইটা এইটা এটা মনে রাখতে পারলেই অঙ্ক কিন্তু সুন্দর হয়ে যাবে। নেক্সট ফর্মুলার দিকে আমরা যাব, যে C1 আর C2 এর C1 আর C2 ধারকত্ব আছে, এদেরকে V1 আর V2 বিভব দিয়ে আমরা চার্জ করেছি। C1 আর C2 ধারকত্ব বিশিষ্ট দুটি পরিবাহীকে যথাক্রমে V1 ও V2 বিভবে আহিত করা হলো, এরপর এদেরকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেওয়া হলো। তাহলে বুঝতেই পারছো এর বিভব আলাদা ছিল, তো যেরকম ক্যালোরিতে মূল্যতে আমরা পড়তাম যে শক্তির আদান প্রদান হলো, তাপ শক্তি, তারপরে একটা কমন টেম্পারেচার লাভ করে তারা, ঠিক একইভাবে এরা কি লাভ করবে, একটা কমন বিভব লাভ করবে, একটা সাধারণ বিভব লাভ করবে। সেই সাধারণ বিভব কথাটা অঙ্ক করার সময় প্রচন্ড কাজে লাগে আমাদের এইচএসএ এন্ট্রান্সে দুটোতেই, সেইটা হচ্ছে এটা। যদি ভুলেও যাও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে মোট আধান যেটা হবে আর কি, আধান তো সংরক্ষণে যেটা থাকবেই, তাহলে এখানে মোট যে আধানটা হবে সেখানে ইন্ডিভিজুয়াল আধানের সাথে সমান হবে। এবারে মোট আধান মানে কত C1 C2 V, আর এদিকে কত Q1 Q2, তাহলে এটা তো হতেই হবে যে মোট আধান মানে ইন্ডিভিজুয়াল আধান, তাহলে Q কত হবে না C1 C2 V, কেন কমন একটা বিভব পেয়েছি যেটা আমরা তুল্য রোধের সময় করা হতো, আর এখানে C1 V1 C2 V2, তাহলে এই ফর্মুলা আমাদের খুবই কাজে লাগে অঙ্ক করার সময়, তো এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এই যে আধানের বন্টন হলো, এর ফলে শক্তি ক্ষয় হবে কিনা না, অবশ্যই শক্তি ক্ষয় হবে, আমরা দেখেছি তড়িৎ স্ফুলঙ্গ বেরোতে কিংবা কিছু মানে আলোক শক্তি বেরোতে, তাহলে শক্তি ক্ষয় হয়, কিছু তাপ শক্তি বেরোয়, আবার কিছু উত্তপ্ত হয়ে যায় পরিবাহীগুলো, তো সেই শক্তি ক্ষয়টা কত না যদি ডেলিও নাম দিই তার, সেই শক্তি ক্ষয় থিওরিতে তোমরা পড়েছো, মনেও রাখতে হবে কারণ অঙ্ক করার সময় লাগবে। আর এখান থেকে জিনিস প্রুফ হচ্ছে, ফর্মুলা হচ্ছে হাফ C1 C2 বাই C1 C2 ইনটু V1 V2 হোল স্কয়ার, সে V2 V1 হলো কিছু যায় আসে না, দেখো হাফ তো পজিটিভ, এইটাও পজিটিভ, মানে ভাগ করতে কোনো নেগেটিভ মান হয় না, আর এই V1 V2 মান কিন্তু পজিটিভ বলবো, কেন বলবো পজিটিভ, যদি V1 ছোট হয়ে যায় আলটিমেটলি স্কয়ার আছে, তাহলে মোট যে রাশিটা মানে টোটাল যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার সেখান থেকে বলতে পারি যে শক্তি ক্ষয় কিন্তু হয়, আর সেই শক্তি ক্ষয়টা পজিটিভ, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে সাপোজ ধরো আমরা কোন সমান্তরাল পাত ধরতে হয়েছে, কিন্তু সেখানে দেখা গেল আমরা n সংখ্যক পাত ব্যবহার করছি, সাপোজ এরকম টাইপের কেস, এরকম টাইপের সাপোজ কেস, তো এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা বুঝতেই পারছি এরকম, তাহলে যদি এটা n সংখ্যক হয়ে থাকে তাহলে আমরা সেই পাত ধরাকে ধারকত্ব কত হবে না, সেটা হবে যদি শূন্য মাধ্যম কিংবা বায়ু মাধ্যম ধরি আমরা এইটা লিখতাম সবসময়, তাই না, এইটাই থাকবে, শুধুমাত্র এর সাথে একটা
n-1 গুণ, ওই জন্য লেখার সময় দেখবে বইতে এভাবে লেখা থাকে। এটা মনে রাখতে হবে, যতগুলো থাকবে এটা -1 করা হবে। এটা একটু মনে মাথায় রাখবে, অঙ্ক বা সবকিছু কাজে লাগবে। আর যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবযুক্ত ম্যাটেরিয়াল থাকে, যেটা আমি বলেছিলাম এপসিলন জিরো না লিখে তার সাথে একটা কে গুণ করে থাকবে, তাহলে ধারকত্ব বৃদ্ধি পায়। আমরা নেক্সট যেটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা একটা টিপস হিসেবে মনে রাখবো, ওটা মনে রাখতেই হবে, মানে সবসময় অত করে দেখার মতো এন্ট্রান্স স্পেশালি এমসিকিউ করার সময় সুযোগ থাকবে না, সেটা একটু আমরা ছকের মাধ্যমে দেখে নেবো। ওটা করেই আমরা এই ভিডিওটা শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা এই ধারকত্ব চ্যাপ্টারের কিছু টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সাপোজ আমার একটা সমান্তরাল পাত ধারক রয়েছে, সেইখানে আমরা এই এর ভেতরে একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালকে প্রবেশ করাবো, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কোনো পদার্থ একটা তাকে প্রবেশ করাবো। এবার যে প্রবেশ করাবো, প্রবেশ করানোর ফলে দুভাবে প্রবেশ করতে পারি। একটা কি, চার্জিং হয়ে গেছে আমার, সাপোজ চার্জিং হয়ে গেছে, এটা চার্জিং করা হয়ে গেছে, প্লাস মাইনাস চার্জিং হয়ে গেছে, ব্যাটারি খুলে নিলাম, তারপরে প্রবেশ করালাম। কিংবা এরকম হতে পারে চার্জিং হয়ে ব্যাটারিটা অন আছে, তখনই ঢুকিয়ে দিলাম। তো দুটো তো সেম কেস হচ্ছে না, একটা তো ব্যাটারি নেই সেন্স কি, চার্জিং এর পথে খুলে দেওয়া হয়েছে। আর একটা দেখি না, আমরা চার্জ করার পর খুলিনি, ব্যাটারি তখনও অন আছে, হঠাৎ করে অন আছে, চার্জিং হয়ে গেছে, তার ভেতরে আমরা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত ম্যাটেরিয়াল প্রবেশ করিয়েছি। তখন কি ঘটনা ঘটবে? তা তখন ক্যাপাসিট্যান্সের কি পরিবর্তন হবে, মানে ধারকত্বে আধানের পরিবর্তন হবে কিনা, বিভবের পরিবর্তন হবে কিনা, শক্তির পরিবর্তন হবে কিনা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিংবা ক্যাপিটাল এর কোনো পরিবর্তন হবে কিনা, সেটা একটু মাথায় রাখতে হবে। যদি পরিবর্তন হয়, তাহলে যাকে প্রবেশ করানো হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, কোন হারে পরিবর্তন হবে সেটা তোমাদের মনে রাখতে হবে। আর সেটা মনে রাখলে আমরা অনেকগুলো এমসিকিউ এমনি করে দিতে পারবো। তো সবচেয়ে প্রথম আমি একটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি এরকমটা রাফ একটা ছবি করে রাখছি। এখানে আমি কিছু রাশি কিংবা কোয়ান্টিটি, যাকে আমরা বলি, কিছু কোয়ান্টিটি থাকছে। এইবারে আমি মনে রাখার সুবিধার জন্য এরকম সব করে রাখলাম, যেটা হবে আমরা দেখে নেব, 5টা পদ করে রাখলাম। এইখানে সেকেন্ড কলামে আমরা করছি যে ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে, মানে ব্যাটারি যখন ওপেন, কিংবা আমরা ভালো বলতে পারি ডিসকানেক্টেড, ঠিক আছে, ইনসার্টিং dielectric slab when battery disconnected, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কাউকে প্রবেশ করানো যখন ব্যাটারিটা খোলা অবস্থায় আছে। নেক্সট হচ্ছে সেম when battery is connected, মানে ব্যাটারিকে আমরা অফ করিনি, ব্যাটারি যেরকম ছিল ওইরকম রাখা আছে। তো সবচেয়ে প্রথম কোয়ান্টিটি আমরা দিচ্ছি কি, সি, মানে ধারকত্ব। সাপোজ আগে আমি সি ড্যাশ নাম দিলাম, প্রথমে ধারকত্ব এর ছিল সি, যখন কাউকে প্রবেশ করানো হয়নি। ব্যাটারি খুলি কিংবা লাগাই ধারকত্ব বৃদ্ধি পাবে, সেটা কিন্তু কে দিয়ে গুণ হবে। তোমরা জানো ব্যাটারি অন থাকুক অফ থাকুক, আমরা থিওরিতে পড়েছি, কোন সমান্তরাল পাত ধারকের মধ্যে যখন আমরা একটা পরাবৈদ্যুতিক যুক্ত কোনো ম্যাটেরিয়াল প্রবেশ করাবো, তখন কিন্তু তার ধারকত্ব বৃদ্ধি পায়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আধান, সেটা হচ্ছে আমি লিখলাম চার্জ। চার্জের ক্ষেত্রে কি হয় না, চার্জের ক্ষেত্রে তোমরা জানো যে যেহেতু ব্যাটারিটা আমরা খুলে দিয়েছি, তাহলে চার্জের কোনো পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই থাকছে। আমরা এরকমও লিখতে পারি Q = Q ড্যাশ। আর এর ক্ষেত্রে কি হবে, আমরা এভাবে লিখতে পারবো, ভালো হয় Q ড্যাশ মানে পরিবর্তন সমান প্রাথমিক, তাহলে Q ড্যাশ = Q। তাহলে এখানেও আমরা এরকম করতে পারি C ড্যাশ = KC, আর এখানেও C ড্যাশ = KC, আর এখানে আমি এরকম লিখে দিচ্ছি ক্যাপাসিট্যান্স। তাহলে Q ড্যাশ = Q। এখানে হচ্ছে কি, when battery is connected, তাহলে আধান কি হবে না, আগের তুলনায় যদি ব্যাটারি অন আছে, কানেক্টেড আছে, K গুণ বেড়ে গেল। নেক্সট কোয়ান্টিটি কি, নেক্সট কোয়ান্টিটি হচ্ছে বিভব পার্থক্য।
পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কি হয় না, আমরা ব্যাটারি কিন্তু খুলে নিচ্ছি, ব্যাটারি খুলে নেওয়ার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু ফল করে যাবে। কত ফল করবে না, যেটা পরবর্তী ধ্রুবক এটার মান একের বেশি সবসময় থাকে সেটা কি ভাগ হয়ে যাবে। আর এখানে কি হবে না, যেহেতু ব্যাটারি কানেক্টেড রয়েছে তাহলে যা বিভব পার্থক্য ছিল সেই বিভব পার্থক্য কিন্তু বজায় থাকবে, তার কোনো রকম কোনো পরিবর্তন হবে না। নেক্সট হচ্ছে তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কি হবে এই ক্ষেত্রে না, ভি এর মান ফল করে গেছে, তো সেই রেটে ই এর মান ফল করে যাবে। আর এখানে কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু ভি এর পরিবর্তন হয়নি তাই ই এর পরিবর্তন হবে না যখন ব্যাটারি কানেকশন দেওয়া আছে। নেক্সট জিজ্ঞেস করছে সঞ্চিত শক্তি কি প্রভাব পড়বে। স্টোরড এনার্জি, স্টোরড এনার্জি কি প্রভাব পড়বে না, স্টোরড এনার্জি যদি ইউ ড্যাশ ধরি পরিবর্তিত হওয়াটা, তাহলে যেহেতু কমে গেছে এই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, সেই জন্য স্থির তড়িৎ শক্তি কিংবা সঞ্চিত শক্তির পরিমাণ কিন্তু কমে যাবে। তাহলে কত দাঁড়িয়ে যাবে না, ইউ ড্যাশ ইকুয়ালস টু ইউ বাই কে। আর এই ক্ষেত্রে কত দাঁড়াবে না, এই ক্ষেত্রে ইউ ড্যাশ বেড়ে যাবে কত, কে গুণ, তাহলে এটা হবে কে। তাহলে আমরা ক্যাপিটাল ইউ বলেছিলাম, তাহলে কে ইউ, তার মানে স্থির তড়িৎ শক্তি যখন ব্যাটারি অন থাকছে তখন সেখান থেকে পাওয়ার সুযোগটা থাকছে, কত গুণ পেতে পারে এক্সট্রা কিংবা কত গুণ হবে বেড়ে, সেটা হচ্ছে তার পরবর্তী ধ্রুবক যত তত গুণ হবে। তাহলে এই ছকটা তোমরা নিজেরা তোমাদের টেক্সট বইতেও রয়েছে, নিজেরা খাতায় ছক বানিয়ে ভালো করে মনে রাখবে। সরাসরি অঙ্ক কিংবা কোনো এক্সপ্লেনেটরি কোশ্চেন থাকলে সেটা তোমরা কিন্তু করতে পারবে। এই ছকটা তোমাদেরকে মনে রাখতে হবে। লাস্ট যে ফর্মুলা সেটা হচ্ছে কোন স্থির তড়িৎ কোন ক্ষেত্রে কোন পয়েন্টে কত হচ্ছে তার এনার্জি ডেনসিটি, এটাকে আমরা ইউ লিখে ভালো জানি, অলরেডি একটা ই রয়েছে। এটা হচ্ছে কি না, এনার্জি ডেনসিটি, এনার্জি ডেনসিটি একটা ধরনের ধারক রয়েছে, একটা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে ই তড়িৎ ক্ষেত্রে কিংবা ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য কত শক্তি ঘনত্ব। এখান থেকে অনেক কিছু অঙ্ক রয়েছে, এমসিকিউ রয়েছে। একে আমরা অনেক সময় বলে থাকি কি, বাংলায় আমরা বলি একে শক্তি ঘনত্ব। এই শক্তি ঘনত্বের ফর্মুলাটা মনে রাখবে হাফ এপসাইলন 0 ই স্কয়ার। যদি এটা কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত ম্যাটেরিয়ালের মধ্যে আমরা বের করতে চাই তখন কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হাফ কে ইনটু এপসাইলন নট ইনটু ই স্কয়ার, এটা মনে রাখতে হবে। তাহলে এই ফর্মুলা গুলো মনে রাখবে, এটা হচ্ছে শক্তি ঘনত্বের ফর্মুলা, এটা মনে রাখতে হবে। আবার যখন আমরা তড়িৎ চুম্বকত্ব পড়বো, চুম্বকত্ব গণনা করব, সেখানে আবার আমরা পড়বো চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব, দুটো মিলে হয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক ডেনসিটি, কারণ পরে যেটা আলোচনা হবে। তাহলে এইখানে মোটামুটি আমাদের ধারক ধারকত্ব চ্যাপ্টার কিংবা ধারক চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা এই ফর্মুলা গুলো বই দেখে নিজের খাতায় তৈরি করে নিতে পারো, যাতে করে এন্ট্রান্সে কিংবা এইচএস পরীক্ষাতে কিংবা টেস্ট পরীক্ষাতে তোমাদের খুব কাজে লাগবে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে এই চ্যাপ্টারে। ততক্ষণ ভালো করে পড়াশোনা করবে, সুস্থ থাকবে আর পড়াশোনা মন দিয়ে চালিয়ে যাবে। টিল দেন, বাই।